মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্স, মূল কথা হইল যে আমার যে ব্যাগটা, সে ব্যাগটা হবে আলোর ব্যাগের তুলনায় নগণ্য। আর ফান্ডামেন্টাল কনসেপ্ট হইল আমার স্পেস, টাইম এন্ড মাস অল আর অ্যাবসলিউট এন্ড ইনভেরিয়েন্ট। তো স্পেস কি? স্পেস বা জায়গা, এই যে আমরা পৃথিবীতে বসবাস করতেছি, এই জায়গাটা তো সে নিজেই এক্সিস্ট করে। আমি কিন্তু তার অবস্থানটা তৈরি করি নাই। প্রকৃতিগতভাবে সে নিজেই এক্সিস্ট ইন ইটসেলফ। সে উইদাউট রিলেশন টু এনিথিং এক্সটার্নাল এন্ড রিমেন্স আনএফেক্টেড আন্ডার অল সার্কামস্টেন্সেস। এবার তুমি গর্ত করে পুকুর খনন করো, বা ডিপ টিউবওয়েল বসাও, বা রেলগাড়ি চালাও, যাই করো না কেন, তোমার চারপাশের স্পেসের কোনো পরিবর্তন নাই। তুমি যে ছোট্ট কক্ষটায় যেটায় বসে আছো, সেই কক্ষে তোমার নড়াচড়া করো বা খেলাধুলা করো বা যাই করো না কেন, তার জায়গার যে কোনো পরিবর্তন নাই। আমি কি বলছি শুনতে পাচ্ছ তোমরা? তো তোমাদের সমস্যাটা যেটা আমি সেকশনের সাথে আলাপ করলাম, তোমরা যখন পড়ো শুধু রিডিং পড়ো, চিন্তা করো না, নিজের মতো করে একটু চিন্তা করো, তখন দেখবে যে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এবং শুরুটা হয় পৃথিবীর সবকিছু শুরু হয় শূন্য থেকে। তুমি অ আ ক খ এই কথাগুলো বোধহয় আগেও বলছি। বর্ণমালা যখন শিখো তখন তুমি অক্ষর বানান করা শিখো, লেখা শিখো। তার মানে বেসিক জিনিসগুলো একটু পড়বা। কিভাবে কনসেপ্ট অফ টাইম, এটাও নিউটনিয়ান মেকানিক্স অনুসারে অ্যাবসলিউট, এটার কোনো পরিবর্তন নাই। আমি এই ক্লাসরুমে বসে 11টা বাজে ক্লাস শুরু করলাম, 11:50 শেষ করব। তার মানে আমার যে ক্লাসের যে ইন্টারভেল, যে সময়ের যে পার্থক্যটুকু, ক্লাসের যে সময়ের যে দৈর্ঘ্যটুকু, এটা 50 মিনিট আমার জন্য সত্য। সিভিল বিল্ডিং, মেকানিক্যাল বিল্ডিং, অন্য কোনো কলিগ, অন্য কোনো তোমার বন্ধুদের সাথে যদি এই মুহূর্তে ক্লাস নিচ্ছে, তাদের জন্য সত্য। তার মানে এই যে সময়ের পরিবর্তনটুকু 11টা থেকে 11:50, সেটা ঢাকা বসে তুমি আমার সাথে ক্লাসে অ্যাটেন্ড করছো, তোমার জন্য এটা ইনভেরিয়েন্ট। তার মানে the interval of time between two events has the same value for all observers irrespective of their state of motion. তুমি অ্যাম্বুলেন্সে বসে ক্লাস নিলো, তুমি 50 মিনিটের ক্লাসই করতেছো। প্লেনে বসে যদি ক্লাস করো এই মুহূর্তে, তুমি 50 মিনিটের ক্লাসই করতেছো। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ টাইম, দ্য ফার্স্ট কন্ডিশন। এন্ড সেকেন্ড কন্ডিশন, সাইমালটেনিটি অফ টু ইভেন্টস। তো দুইটা ঘটনা, তোমার তুমি একজন অবজারভার অথবা তুমি একজন এক্সপেরিমেন্টাল, যে এক্সপেরিমেন্টাল করতেছো, তুমি যদি দুইটা ঘটনা যদি যেই ইন্টারভেলে বা যেই সময়ে যদি দেখো, তোমার পাশের বাসায় যদি তোমার বন্ধু থাকে, সে আরেকটা ফ্রেম অফ রেফারেন্সে, আরেকটা স্পেসে আছে, সেও কি একই সাথে যুগপৎ ভাবে এই ঘটনাটাকে দেখবে। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনিয়ান মেকানিক্সে আমাদের এই সাইমালটেনিটি বা এই যে ঘটনা, একাধিক ঘটনা বা দুইটা ঘটনা সংঘটিত হওয়ার যে মুহূর্তটা, যুগপততা, এটা কি অ্যাবসলিউট, এটা কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে কনসেপ্ট অফ মাস, the mass of a body doesn't depend on the velocity of its motion. তার মানে তুমি 60 কেজি তুমি বসে আছো, তখন তোমার যে ওয়েট, তুমি যদি দৌড়াইতে থাকো তখনও তোমার ওয়েট কি একই থাকবে, ভর কি একই থাকবে। আর the mass of an isolated system of bodies does not change with any process occurring within the system. ঠিক আছে? তার মানে মাসটাও কত, তোমার কত অপরিবর্তনীয়। এবার তোমাদেরকে ফ্রেম অফ রেফারেন্স যেটা আমরা বলতেছি, এটা তোমরা সেই হাই স্কুল থেকে পড়ে আসতেছো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আমরা টিচাররা সবসময় তোমাদেরকে দেওয়ালের কোণা দেখাই দেই, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। সেখানে দেওয়ালের কোণার যে মূলবিন্দুর সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর পজিশন আমরা দেখে থাকি। তো তোমরা দুই বন্ধু যদি দেওয়ালের দুই কোণায় যদি দাঁড়াও, তার মানে তোমাদের দুইজনের যদি দুইটা অরিজিন যদি ধরি, অথবা দুই বন্ধু দুইটা রুমে যদি দাঁড়াও, দুইটা রুম থেকে, অথবা দুই বন্ধু তোমরা একই পাশাপাশি দুইটা বিল্ডিং এর বারান্দায় দাঁড়াইছো, বারান্দা থেকে কোনো একটা গাড়িকে দেখতেছো, তো তোমাদের দুইজনের থেকে গাড়ির দূরত্ব তুমি যা দেখতেছো সেও তা দেখতেছে।
তার ক্ষেত্রে যদি 10 মিটার হয়, তোমার ক্ষেত্রে তো 12 মিটার বা 8 মিটার হবে, এটা অপরিবর্তনীয়। তার মানে হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স? A system of coordinate axes which defines the position of a particle in 2 or 3-dimensional space is called a frame of reference. তাহলে ছবি দেখে বুঝতে পারছো ফ্রেম অফ রেফারেন্সের উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে এই লাস্টে 2টা প্যারাগ্রাফে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সেকশনের স্টুডেন্টদেরকে আমি বলছিলাম যে 1.2 সেকশন যেটা ফ্রেম অফ রেফারেন্স, এটাকে এই চ্যাপ্টারটাকে পড়ে এই ইনার্শিয়াল ফ্রেম এবং নন ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে এবং উদাহরণ দেওয়ার জন্য নিজেরা ডিসকাস করার জন্য। তো তোমরা এখন এটা পড়া শুরু করো। এখন 11:15 বাজে, ঠিক 2 মিনিট পরে 11:17-তে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব কে কি বুঝছো। ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে, কিভাবে, কার মাথায় কিভাবে চিন্তাটা খেলতেছে, এই জিনিসটা আমি জানতে চাই। ওকে, টাইম স্টার্টস নাও। হ্যালো, জি বলো। না না, বলো। আচ্ছা, বলো। হ্যাঁ, শুরু করো, কেউ একজন শুরু করো। তাহলে ইনার্শিয়াল ফ্রেম কাকে বলে? হ্যাঁ বলো। আমি যদি মানে পড়ার পর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে জাস্ট ফার্স্ট হচ্ছে এখানে আগে ইয়েটা রেফারেন্স ফ্রেমটা আগে ডিফাইন করলো যে এক্স ওয়াই জেড আমরা হচ্ছে 3টা অক্ষ বরাবর যে কোনো একটা ফ্রেমকে ইয়ে করতে পারি, ডিফাইন করতে পারি। এন্ড দেন হচ্ছে বুঝাইলো যে যে পাশাপাশি 2টা যদি রেফারেন্স ফ্রেম থাকে ওদের মধ্যে কম্পারিজনটা কিভাবে দেখানো। তো আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই, লাইক সাপোজ একটা গাছকে আমি ধরেন গাছের সামনে দাঁড়ায় আছি, ওখান থেকে দেখতেছি, আর ঠিক এর পাশে হচ্ছে একটা রেল লাইন আছে, ওখান দিয়ে ট্রেনে যাচ্ছে, ট্রেনে ধরেন আরেকজন আছে। তো ওই গাছটাকে যদি আমি একটা পয়েন্ট ধরি পি, তো আমি যেহেতু স্থির আছি, আমি ওইটাকে যেভাবে দেখবো, আর যে হচ্ছে ট্রেনে আছে ওর রেফারেন্স ফ্রেমটা যেহেতু মোশন আছে, সে অফকোর্স ওইটাকে সেম ভাবে দেখবে না। এখন যদি যে ব্যক্তিটা মোশনে আছে মানে যে ট্রেনে আছে, ওর মোশনটা যদি হচ্ছে আপনার মানে অ্যাক্সেলারেশন না থাকে, মানে ইউনিফর্ম মোশন হয়, সমবেগ হয়, তাহলে হচ্ছে ওটাকে ইউনিফর্ম বলবো। আর যদি ওটার মধ্যে অ্যাক্সেলারেশন থাকে তাকে ওটা ইনার্শিয়া বলবো। আর হচ্ছে যদি অ্যাক্সেলারেট থাকে তাহলে হচ্ছে নন ইনার্শিয়া ফ্রেম বলবো। আচ্ছা, গুড। তোমার অ্যাটেম্পটের জন্য তোমার কাছে একটা প্রশ্ন আছে আমার। তুমি যে গাছটা তোমার ফ্রেম অফ রেফারেন্স বললা মূলবিন্দু, এবং সেখানে তুমি আছো, তোমরা কি আসলে স্থির? না, আমরা তো অ্যাকচুয়ালি পৃথিবীতে তো আসলে কিছুই স্থির না, সবকিছু তো আসলে পৃথিবী সমবেগে ঘুরতেছে সূর্যের চারদিকে। তার মানে পৃথিবীও একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। পৃথিবীর যদি ব্যাগ যদি এদিক সেদিক যদি হইতো, তাহলে কিন্তু সাইমালটেনিটি অফ টু ইভেন্টস এবং প্রত্যেকটা জিনিসের দৈর্ঘ্য আমরা কিন্তু একইভাবে মাপতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, একজনের কাছ থেকে একটা পাইলাম, আরেকজন বলো তো দেখি কে কিভাবে বুঝতেছো।
আরেকজন আর মনে যা আসে তা বলো। আমরা থাকি না সাইন্টিফিক্যালি শুদ্ধ জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা ডিসকাস করতেছি। তোমরা নিজেরা যাতে কনসেপ্ট গুলো নিজেরা ডিসকাস করে ক্লিয়ার করতে পারো, এটা একটা এক্সাম্পল সেট করার জন্য। বলো। স্যার এখানে সম্ভবত জোহাজ যেটা বলছে আমার ফ্রেন্ড, ওর মতোই অনেকটা আমরা যা বুঝছি। জিনিসটা হচ্ছে যে আমাদের মানে সময়োগে গতিশীল কাঠামো থেকে আমরা যদি অবজার্ভ করি ঘটনাগুলো, আমরা সেম রেজাল্টে পাবো, মানে আমাদের সূত্রগুলো আমরা সমভাবে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, গুড। এই যে এই কথাটা সাইন্টিফিক্যালি বলছো, এবার একটু উদাহরণ দাও। উদাহরণ দুইটা ফ্রেম অফ রেফারেন্স সমবেগে আছে এরকম কিছু। যেমন আমরা যদি আমি বাসে করে কোথাও যাই, আমি আমার বন্ধু, তো আমি যে ঘটনা দেখবো আমার পাশে বন্ধু সেম ঘটনাগুলো অবজার্ভ করবে। যদি আমরা তোমরা যদি দুইটা বাসে থাকো পাশাপাশি, দুইটা যদি সমবেগে থাকে, হ্যাঁ তখনও সেম ঘটনাগুলো আমরা দেখবো, মানে অবজারভেশন আমাদের সেমই হবে। আচ্ছা, এবার ইনার্শিয়া শব্দের অর্থ যেটা ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছো, ইনার্শিয়া বা জড়তা, এটার সংজ্ঞা দাও কেউ একজন, এনিওয়ান। ইনার্শিয়া জড়তা হচ্ছে যে কোনো বস্তু যেরকম আছে ওরকম থাকতে চাওয়ার প্রবণতা। পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কিন্তু নেচারের, পৃথিবী না নেচারের, প্রকৃতিতে, সেটা আমরা মানসিক ভাবে হোক আর যাই হোক, আমরা কিন্তু সহজে অবস্থান পরিবর্তন করতে চাই না। একটা ইনার্শিয়া প্রবলেম সবার মাঝখানে আছে, ঠিক আছে? তো এই ইনার্শিয়া প্রবলেম, দুইটা বাসের যে উদাহরণ দিলা, এই দুইটা বাসে তোমরা দুই বন্ধু বসে আছো, পরস্পর সমান দূরত্বে আছো, সময়ের সাথে তোমাদের দূরত্ব কমতেছো না বাড়তেছো না, কারণ তোমাদের মাঝখানে যে স্পেসটুকু, যে লেন্থটুকু, এটা ইনভেরিয়েন্ট। এইবার স্পেস এন্ড টাইমের উদাহরণ দিলাম। তোমরা দুইজনে উপরের দিকে কোনোভাবে তোমরা এমন ভাবে একটা কমলা লেবু থ্রো করলা যেটা 1 ফুট উপরে গেল তোমার হাত থেকে, বা 2 ফুট উপরে গেল, এবং দুইজনেরই সমান সক্ষমতা আছে 2 ফুট উপরে থ্রো করা দরকার। এখন প্রত্যেকেরটা যদি মেজার করো, তোমরা এক্স্যাক্টলি 2 ফুট মেজার করলা, বলটা হাত থেকে উঠলো আবার হাতে নেমে আসলো, এখন মাঝখানে টাইম ইন্টারভ্যালটা এক্স্যাক্টলি দুইজনের জন্য কত, ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 0.5 সেকেন্ড, হোয়াট এভার ইট ইজ। তার মানে স্পেস এবং টাইম তোমরা যেটা মাপতেছো দুইটাই কত সমান থাকতেছে। তার মানে এই একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান না, বাসের প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা যাত্রী সবগুলোই কত সমানভাবে থাকতেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি কত, অবস্থার অপরিবর্তনীয়তা বা ইনার্শিয়া ফ্রেম। যেহেতু দুইটা রেফারেন্স ফ্রেম আছে, তারা হইলে কত, ইনার্শিয়াল ফ্রেম বা গ্যালিলিয়ান ফ্রেম। এখন যদি একটা যদি অ্যাক্সিলারেট করে, সে যা উদাহরণ দিল, তখন কিন্তু ঘটনা এবং টাইম দুইটাই কিন্তু দুইজনের কাছে কিন্তু ভিন্ন হয়ে যাবে। তখন ওইগুলিকে আমরা বলি কত, নন ইনার্শিয়াল ফ্রেম। আর নিউটনিয়ান রিলেটিভিটি, থ্যাংক ইউ তোমরা তোমাদের ট্রাই করার জন্য। নিউটনিয়ান রিলেটিভিটিতে আমরা কি বলতেছি, যেহেতু পৃথিবী ঘুরতেছে, পৃথিবী আবার তোমার সূর্যের চারপাশে ঘুরতেছে, তার মানে অ্যাবসলিউট মোশন বলতে এটা আমরা ছোটবেলা থেকেই জানি, আসলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই নাই। কিন্তু একটা ফ্রেম অফ রেফারেন্সে একটা বডি ট্রান্সলেশন কোন একটা অ্যাবসলিউট প্লেস থেকে অ্যানাদার অ্যাবসলিউট প্লেসে যদি হয়, তখন এটা আমাদের পক্ষে ডিটেক্ট করা সম্ভব না, যেহেতু অ্যাবসলিউট মোশন কত নাই। তবে এই যে একটু আগে উদাহরণ দিলাম যে দুই বন্ধু দুইটা বাসে ছিল, সমবেগে চলতেছে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে, তখন যদি কোনো বস্তু বা কমলা লেবুর অবস্থানের যে পরিবর্তন ঘটে, সেটা কিন্তু তোমরা সঠিকভাবে কত মাপতে পারতেছো রিলেটিভ টু আদার ম্যাটেরিয়াল বডিজ। এখন যদি মোশন যদি একটু এদিক সেদিক হয়, তখন ইকুয়েশন গুলো কত চেঞ্জ হয়ে যায়। তাইলে দ্য নিউটনিয়ান প্রিন্সিপালের রিলেটিভিটির আমরা স্টেটমেন্টটা দিলাম। এখন আমরা একটু আগে যে কথাগুলো বলছি, এখানে দেখো নিচের প্যারাগ্রাফ গুলো যদি না পড়ো, তখন তোমাদের পরীক্ষার খাতার আনসার বা তোমার কি লিখতে একটু কষ্ট হয়, অবশ্যই পড়বা। This implies that if we are drifting along at a uniform speed in a closed spaceship, আমরা বলছিলাম বাস, all the phenomena observed and all the experiments performed inside the ship will appear to be the same as if the ship were not in motion. তুমি যদি একটা বাসে থাকো, যেমন স্পেসশিপে না থাকে, আমাদের পৃথিবীর একটা স্পেসশিপ, যে কারণে আমাদের প্রত্যেকটা ঘটনা কত আমাদের কাছে সেম বলে মনে হচ্ছে। This means that the fundamental physical laws and principles are identical in all inertial frame of reference. This is the concept of Newtonian রিলেটিভিটি, যেটা একটু আগে তোমাদের এক বন্ধু
বললো যে সবগুলো সূত্র সমানভাবে প্রযোজ্য হবে কোনো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ক্ষেত্রে। এবার আসো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ওর আরেকটা নাম হলো কত, গ্যালিলিয়ান ফ্রেম। তো গ্যালিলিয়ান ফ্রেমে যে ট্রান্সফরমেশন হবে, যে স্থানের যে পরিবর্তন হবে, সেটাকে আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করে এতক্ষণ যা পড়লাম সেগুলোর কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করতে পারি কিনা সেটা আমরা দেখি। এখানে একটা বাস আরেকটা বাসের উপরে সুপার ইম্পোজড, এটা হচ্ছে তোমার হচ্ছে কালামিয়ার বাস আর এস প্রাইম হচ্ছে ধলামিয়ার বাস। টি সমান যখন 0, তার মানে সকাল 11টা বাজে ও এবং ও প্রাইম বিন্দু একই অবস্থানে ছিল। তার মানে ও এবং ও প্রাইম বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটা তোমার কালামিয়া এবং ধলামিয়া একইভাবে দেখতো। কিন্তু টি সমান 0 আমরা সময় যখন কাউন্ট করা শুরু হইলো, ভি সমবেগে প্রাইম সিস্টেমটা ডাইন দিকে কত মুভ করতেছে। তাহলে তোমরা ফিগার থেকে বুঝতেছো ও বিন্দুতে যে ভদ্রলোক আছেন উনি পি বিন্দুর দূরত্ব মাপতেছেন এক্স, আর ও প্রাইম বিন্দুতে যে ভদ্রলোক আছেন উনি পি বিন্দুর দূরত্ব মাপতেছেন কত, এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইমটা কত, এক্স প্রাইম সমান হইলো কত, এক্স বিয়োগ একটি সময়ে ভি বেগে এস প্রাইম ফ্রেম অফ রেফারেন্সটা যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা। মানে এক্স প্রাইম সমান হচ্ছে কত, এক্স মাইনাস কত, ভিটি। আর ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যেহেতু কোনো গতি নাই, কোনো অবস্থা, কোনো পরিবর্তন নাই, তাহলে পি এর ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্কের কত, কোনো পরিবর্তন নাই। এই কথাটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো, এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম সমান ওয়াই, জেড প্রাইম সমান জেড প্রাইম, টি প্রাইম সমান কত, টি। কারণ আমি সকাল 11টা বাজে ক্লাস শুরু করছি, আমি এবং আমার কলিগ দুই জায়গা থেকে, অথবা তোমরা আমার সাথে ক্লাসে শুরু করছো ঢাকা থেকে, রাজশাহী থেকে, যেখান থেকে আসো, আমাদের সময়ের যে ইন্টারভেল যেটা টি, সেটা 11টা থেকে শুরু করে এখন 26, তার মানে 26 মিনিট। এটা রাজশাহীর জন্য সত্য, ঢাকার জন্য সত্য, চট্টগ্রামের জন্য সত্য। তো এই যে কথাগুলো যে বললাম এখন তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো আমরা কি বললাম, আমাদের নিউটনিয়ান বা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের প্রথম কন্ডিশন হলো কত, বেগ যেটা হবে সেটা আলোর বেগের তুলনায় অনেক অনেক গুণ কম বা নগণ্য হবে। তো let s be at rest and s prime move with uniform velocity b along the positive x direction, এটা পড়ো। এই অংশটুকু 1 2 3 4 ইকুয়েশনের আগে পড়ো, পড়ার পরে দেখো যে এই কথাগুলো আমি বলে ফেলছি। পড়ো 1 মিনিট। কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো? না স্যার। তার মানে আপনারা যে শুনেন, শোনার পরে পড়েন না এবং লেখেন না, যে কারণে আপনাদের প্রবলেমটা থেকে যাচ্ছে। এটা নট অনলি ইন কেস অফ ফিজিক্স, প্রত্যেকটা কোর্সের জন্যই এটা সত্য। এইবার তোমার বাম দিকে ডান দিকে না যায়, যদি বাম দিকে যদি যায় তার মানে ভি ভেলোসিটিটা হবে কত, নেগেটিভ, ডিসটেন্সটা হবে কত, নেগেটিভ। তার মানে এখানে এক্স প্রাইম প্লাস কত, 1 নম্বর ইকুয়েশন হয়ে যাবে কত, ভিটি। আর ওয়াই এবং জেড অক্ষ বরাবর কি কোনো পরিবর্তন নাই, তাহলে এটা হলো কত, ইনভার্স ট্রান্সফরমেশন। যদি তোমার এস অ্যাক্সিস, তোমার এস ফ্রেম অফ রেফারেন্স যদি এস প্রাইম থেকে যদি বাম দিকে কত সরে, তখন এটা হবে ইনভার্স ট্রান্সফরমেশন। এবার পজিশনকে যদি সময়ের সাথে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাচ্ছ বলো তো? কারণ তোমার এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা আছে, এটাকে dx প্রাইম বাই ডিটি যদি লেখো, এটার যদি ভেলোসিটিটা যদি ইউ প্রাইম হয়, dx বাই ডিটি যদি হয় ইউ, আর বি কি কনস্ট্যান্ট না, এখানে এই ভেলোসিটি ভি কি কনস্ট্যান্ট না, তার মানে এখানে হবে কত, শুধু ভি। তার মানে তোমার আলটিমেটলি এখানে রেজাল্ট হবে কত, ইউ প্রাইম সমান ইউ মাইনাস ভি, ঠিক না? তার মানে এটা হলো গ্যালিলিয়ানের ভেলোসিটি ট্রান্সফরমেশন ইকুয়েশন।
আর ওয়াই প্রাইম আর জেড প্রাইম বরাবর যেহেতু তোমার কোনো রিলেটিভ কোনো মোশন নাই, তার মানে সময়ের সাথে ওদের যে পরিবর্তনটা হবে ব্যাগ যেটা থাকবে এটা অপরিবর্তনীয় থাকবে। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যাব। তার মানে ভেলোসিটি যেহেতু পাইছো, ইউ প্রাইম কে তুমি যদি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে পাইবা অ্যাক্সিলারেশন এ প্রাইম, ইউ কে যদি ডিফারেন্সিয়েশন করবে তাহলে পাবে কত অ্যাক্সিলারেশন এ, আর ভি যেহেতু কনস্ট্যান্ট এটা হবে কত শূন্য। তাহলে শূন্য যদি হয় তার মানে তোমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইকুয়েশনটা দাঁড়াচ্ছে a prime equals to a এ প্রাইম সমান কত এ। এই কথাটার অর্থ কি? দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন as measured by the two observers in two frames. আমরা ইনার্শিয়াল ফ্রেমের সংজ্ঞায় ওই গাছ এবং গাড়ির যে উদাহরণটা দিয়েছিল সমবেগে চলতেছে, এখানে দেখো এই উদাহরণটা এখানে চলে আসছে। The two observers in the two frames are the same. তার মানে আমরা একটু আগে আমরা যে সংজ্ঞা পড়ছিলাম unaccelerated reference frames in uniform motion of translation relative to one another are called Galilean frame of reference. তাহলে এই যে সংজ্ঞাটা বললাম এটা ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করলাম কিনা? তোমাদের কি মনে হয় প্রমাণ হয়েছে? জি স্যার। আচ্ছা, তার মানে acceleration is invariant under Galilean transformation. আচ্ছা, তাহলে এই হলো আমার গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের গল্প। এবার আসো আমরা ইথার হাইপোথিসিস, আমি যখন অপটিক্স যখন পড়াই তখন তোমাদেরকে বলছি যে আলো এক প্রকার তরঙ্গ। এখন আলো এক প্রকার যে তরঙ্গ, আলো যে কণা না, হাইগেন্স যে তরঙ্গ তত্ত্ব দিচ্ছেন, তরঙ্গ তত্ত্বের আমরা বাস্তব উদাহরণ থেকে জানি আমরা তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার স্থানান্তর, তরঙ্গ শক্তি স্থানান্তর হওয়ার জন্য আমাদেরকে মাধ্যমের প্রয়োজন হয়। সাউন্ড ওয়েভের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। তখন আমরা আলোকে যখন আমরা তরঙ্গ যখন কল্পনা করছি তখন বললাম যে আলোরও এই ধরনের একটা মাধ্যম দরকার হবে। দরকার হলে কি, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে তুমি সাউন্ডের ভেলোসিটির ক্ষেত্রে মাধ্যম ধরে যে সূত্র প্রমাণ করছো, এক্সপেরিমেন্টালি প্রমাণ করছো, সূত্র ডিরাইভ করছো, সেটা হলো কত ভেলোসিটি সমান √ওভার ইলাস্টিক মডুলাস ডিভাইডেড বাই রো। এখন শব্দের বেগের ক্ষেত্রে তুমি এটা প্রমাণ করছো, এই কথাগুলো আগেও বলছি। আলোর বেগের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আলোর বেগটা এত বেশি 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড যদি হয়, আমার ডাইন পাশে √ওভার ই ডিভাইডেড বাই রো যদি আমাকে যদি এই টার্মটা যদি নিয়ে আসতে হয়, তাহলে ইলাস্টিক মডুলাসটা হইতে হবে কি অসীম, আর ডেন্সিটিটা হইতে হবে কত খুবই কম। তো দুইটা, কোনো একটা বস্তু, কোনো একটা মাধ্যম, হোয়াটএভার, কোনো একটা ম্যাটেরিয়াল অবজেক্টের জন্য দুইটা পরস্পর বিপরীতধর্মী জিনিস, যেটা নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন তোমার ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আগে পর্যন্ত এরা কনফিউশনে ছিলেন। এই কনফিউশন দূর করার জন্য 1887 সালে মাইকেলসন ইন দ্য মিন টাইম উনি ইন্টারফারেন্স মাপার জন্য, ইন্টারফারেন্স ফ্রিঞ্জের থিকনেস মাপার জন্য একটা ইন্টারফেরোমিটার আবিষ্কার করেন, যেটার নাম হলো মাইকেলসন ইন্টারফেরোমিটার। উনি ওনার সহযোগী মর্লিকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলেন। এই পৃথিবী সহ আমরা সবকিছু যেহেতু ইথারের ভিতরে ডুবে আছি, তুমি যখন দৌড়াও তখন তুমি যেই বেগে সামনে যাও তোমার কানের পাশে শু করে বাতাসটা কত একই বেগে পিছনে যায় না? কি মনে হয় তোমাদের কি মনে হয়? জি স্যার, এটা হয়। বাতাস মাধ্যমে আমরা দৌড়াইতেছি, তার মানে কানের পাশ দিয়ে শু করে যে বাতাস যাচ্ছে সমান বেগে যাচ্ছে, তার মানে যে ড্রিফট, তার মানে যেহেতু আমরা সবকিছু যেহেতু আমরা ধরে নিলাম যে ইথারের মধ্যে তোমার কত ডুবে আছে, বাতাসের মতো ইথারের মতো সবকিছু ডুবে আছে, তাহলে এই যে পৃথিবী যে ঘুরতেছে সূর্যের চারদিকে, যেটা আমরা ক্যালকুলেশন করে কত আমরা বের করছি, তাহলে আমি এমন কোন এক্সপেরিমেন্ট যদি ডিজাইন করতে পারি যেটাতে আমার কাছে মনে হবে যে পৃথিবীর বেগ আর ইথারের বেগ দুইটা পরস্পর সমান, তাহলে আমি হয়তোবা ইথারের কি অস্তিত্বটাকে আমি প্রমাণ করতে পারবো। অথবা ইথার এবং পৃথিবী দুইটা যদি ভিন্ন বেগে যদি চলে, তখন আলোর বেগের আলো যদি পৃথিবীর যে দিকে ঘুরে সেই দিকে যদি যায় ডপলার এফেক্টের মতো, তার মানে
তুমি একটা ট্রেনে যাচ্ছ, ট্রেনটা চলতেছে বাংলাদেশে 60 কিলোমিটার স্পিডে। এখন অরিজিনটা হলো চিটাগাং রেল স্টেশন। এখন ট্রেনটা পুরাটা ফাঁকা, তুমি একটা লম্বা একটা দৌড় দিলা, তোমার স্পিড হইলো 30 কিলোমিটার, ঠিক আছে? তাহলে চিটাগাং স্টেশন থেকে আমি যদি তোমার যদি অবস্থানের পরিবর্তন মাপি, তাহলে তোমার ব্যাগটা হবে কত? 60 যোগ 30, 90। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটা বলে না? তাহলে আলো যদি পৃথিবী বা ইথারের অনুকূলে যদি যায়, তার মানে আলোর ব্যাগের সাথে আমার কত ওই ব্যাগটা যোগ দিব, আর যদি প্রতিকূলে যদি যায় তার মানে ওইটাকে কত বিয়োগ দিব। বিয়োগ দিলে এবার সময়ের সাথে তোমার ব্যাগকে যদি সময় দিয়ে যদি গুণ দাও, তাহলে তোমার অবস্থা হয় না? কিনা বলে তোমার দূরত্ব কতটুকু অতিক্রম করলো সেটা আমরা মাপি না? তাহলে ইন্টারফেরোমেট্রিক আর্মের মাঝে যদি আমি তোমার ভি প্লাস সি বেগে একটা জিনিস যখন যাবে, তখন সেই আলো যে দূরত্ব অতিক্রম করবে, আর একটা সি মাইনাস ভি বেগে যাবে অতিক্রম করবে, দুইটার মধ্যে একটা পথ পার্থক্য থাকবে। এবং আমরা অলরেডি ইন্টারফারেন্স থেকে আমরা জানি দুইটা কোহেরেন্ট সোর্স থেকে দুইটা তরঙ্গ যদি উৎপন্ন হয় এবং তাদের মধ্যে যদি পথ পার্থক্য হয়, তখন তাদের যে ফ্রিঞ্জের যে প্যাটার্ন হবে, সেই প্যাটার্নের থিকনেস কতটুকু হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে সম্ভব হবে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে মাইকেলসন এবং মর্লি এই এক্সপেরিমেন্টটা ডিজাইন করছেন। তো আমি আজকে মাইকেলসন মর্লি পড়াবো না এই কারণে, কারণ সেকশন এর সাথে মিলাবার জন্য সেকশন 1 কে আমি একটা টাস্ক দিচ্ছি। এই টাস্কটা তোমাদেরকে দিলাম, আগামী দিন তোমাদের ক্লাসের তোমাদের একজন বা দুইজন আমাদের সবাইকে মাইকেলসন এবং মর্লির যে এক্সপেরিমেন্টটা যেটা আছে এটাকে পড়াইবা এবং বুঝাইবা। এটাকে করার জন্য কি করতে হবে? তোমাকে প্রথমে এই ডায়াগ্রামটা স্কেচটা যেটা আছে ফিগার 1.3, এই বি বি প্রাইম এস থেকে এ প্রাইম পর্যন্ত এই যে পজিশন যেগুলো আছে এগুলোকে আঁকতে হবে। আঁকার পরে তুমি এই বর্ণনাটুকু পড়ার পরে এখানে প্রত্যেকটা যে লাইন আছে, প্রত্যেকটা লাইনের যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো লিখবা এবং ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করে তুমি এখানে আসবা, এখানে এসে নিজে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে পড়বা, এই নেগেটিভ রেজাল্টের এক্সপ্লেনেশনটা মনোযোগ দিয়ে পড়বা, ক্যালকুলেশন করবা। আগামী ক্লাসে আমি হব ছাত্র, তোমাদের একজন বা দুইজনের কাছ থেকে আমি মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টটা তোমরা পড়াইতে পারতেছো, বুঝতে পারতেছো, এই জিনিসটা আমি দেখতে চাই। তার মানে সবার জন্য টাস্কটা রইলো যে একজন বা দুইজন কনফিডেন্টলি আগায় থাকবা। ওকে, ঠিক আছে। এটার জন্য বিশেষ একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে সেকশনে, ওরা ডিক্লেয়ার দিছে। এরা যদি কেউ যদি আমাদের সবাইকে স্যাটিসফাই করতে পারে, টিচিং করে যে স্যাটিসফাই করবে, বিশ্ববিদ্যালয় খোলার পরে আমাদের সবাইকে খাওয়াবে, বুঝছো? সেকশনের ছেলেমেয়েরা এটা একটা ডিক্লেয়ার দিছে। তো তোমরাও খাওয়াইতে পারো, তাহলে আমি 2বার খাবো আর কি। ওকে, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনারা টিচিং করতে রাজি আছেন আগামী ক্লাসে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার, যেহেতু পুরস্কার ঘোষণা হয়ে গেছে স্যার, অবশ্যই স্যার। হ্যাঁ, তাহলে আমি 2 দিন খাবো আর কি। ব্যাপারটা উল্টা হয়ে গেল না? যেটাই হোক স্যার, যেহেতু তার অসুবিধা নাই, আমরা আসি স্যারের সাথে। এটা সেকশনের সাথে আলাপ করো, ঠিক আছে? তাইলে এটা হলো টাস্ক। সুতরাং আগামী ক্লাসে তোমরা নিজেরা পড়ে আর দ্বিতীয় ব্যাপার ডিসকাশন, গ্রুপ ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট। তোমরা 4জন 5জন ছোট ছোট গ্রুপে ভাগ হইয়া প্রত্যেকটা কোর্সে যে যেরকম পড়লা তোমরা নিজেরা যদি আলাপ করো, এই যে আমরা পড়ার সময় একজন আরেকজনকে নিজের মনকে কোশ্চেন করো, তখন কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। তো এখানে কেউ যদি কোনো কিছু যদি না বুঝো, তাইলে তোমার আরেক ফ্রেন্ডকে তুমি জিজ্ঞাসা করো যে তুমি এই জিনিসটা হেল্প করছো কিভাবে। তোমার ওই ফ্রেন্ডকে যদি বোঝাই দাও, এতে তোমার নম্বর কমবে না। কারণ পরীক্ষার হলে যখন বসবা, কোশ্চেন সিলেকশন, ওই সময় শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সবকিছুর উপর পরীক্ষার রেজাল্টটা ডিপেন্ড করে। সুতরাং বোঝার সময় একজন আরেকজনকে হেল্প করো, এটাই মানব ধর্ম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্ত থাক, খুদা হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই।